আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে অ্যানাস্টোমোসিস কোচিংয়ের পক্ষ থেকে স্বাগতম। আশা করি গত ক্লাস যেটা হয়েছিল ইলেকট্রোকেমিস্ট্রির উপর, তোমরা সেই ক্লাস সম্পূর্ণভাবে বুঝেছো এবং কোনো রকম সমস্যা নেই। যদি সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাবে। আজকের টপিকটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়ের উপর, এবং সেটা হচ্ছে জুলজি এবং জুলজির সবচেয়ে এক্সাইটিং একটা পার্ট, যেটা হচ্ছে হার্ট। আমরা যারা সায়েন্সে পড়ি সবারই হার্ট এবং ব্লাড, এই সকল ব্লাড সার্কুলেশন, এটার উপর সবচেয়ে বেশি ইন্টারেস্টেড থাকি স্টুডেন্টরা। তো আমরা সেই বিষয়ে আজকে জানবো যে হার্ট কীভাবে কাজ করে, ব্লাড আমাদের দেহে কিভাবে কাজ করে থাকে। সবার আগে হার্ট, আমি এখানে দেখো একটা মোটামুটি একটা সহজ চিত্র আঁকার চেষ্টা করেছি হার্টের, যদিও হার্টের চিত্রটা খুবই কমপ্লিকেটেড, যা এখানে আঁকলে হয়তো তোমরা বুঝবে না। তাই আমরা খুব সহজে একটা হার্টের চিত্র এঁকেছি, এবং চিত্রটা আসবে পরে। আমাদের আগে বুঝতে হবে যে ব্লাড কি, ব্লাডের কম্পোনেন্টস কী, এবং ব্লাডের মধ্যে কি কি প্রোটিন থাকে, প্লাজমা প্রোটিন থাকে, এইসব বিষয় আমাদের আগে বোঝা লাগবে। তাহলে ব্লাড হচ্ছে একটা তরল যোজক টিস্যু। ব্লাডের কাজ কি? ব্লাডের কাজ হচ্ছে আমাদের সারা দেহে নিউট্রিশনগুলো সাপ্লাই দেওয়া। নিউট্রিশনের মধ্যে কী কী আছে? অক্সিজেন আছে, তারপর হচ্ছে আমরা যে খাবার খাই, গ্লুকোজ থেকে শুরু করে সব কিছু সে সেলের মধ্যে, টিস্যুর মধ্যে সাপ্লাই দিবে কে? ব্লাড। এখন ব্লাডের হচ্ছে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে রক্তকণিকা আর একটা হচ্ছে কি প্লাজমা। এখন রক্তকণিকা থাকে হচ্ছে প্রায় 45% এবং প্লাজমা থাকে 55%। ব্লাড আমাদের শরীরে মোট কত পরিমাণ থাকে? অবশ্যই 5 থেকে 6 লিটার। আশা করি তোমরা বইয়ে পড়েছো। এই 5 থেকে 6 লিটারটা আমাদের সম্পূর্ণ ওজনের প্রায় 8%। ব্লাডের মধ্যে প্রায় 90 থেকে 92% থাকে পানি, এবং কঠিন পদার্থ থাকে 8%। ওই 8%-এর মধ্যে থাকে প্লাজমা প্রোটিন থাকতে পারে, এরপর রক্তকণিকাগুলো থাকতে পারে, গ্যাসীয় পদার্থ যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, এগুলো ছাড়াও বিলিরুবিন, বিলিভার্ডিন সহ আরও অনেক কঠিন পদার্থ থাকতে পারে। তো আমরা আপাতত আলোচনা করব যেই রক্তকণিকা 3টা রয়েছে: আরবিসি বা লোহিত রক্তকণিকা, ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা, প্ল্যাটিলেট বা অনুচক্রিকা। তো আমরা শুরু করি। সবার আগে আমাদের আসতে হবে লোহিত রক্তকণিকা বা আরবিসি। তো লোহিত রক্তকণিকা কত পরিমাণ থাকে আমাদের শরীরে? লোহিত রক্তকণিকা থাকে আমাদের প্রায় পূর্ণবয়স্ক একজন পুরুষের দেহে থাকবে 55 লাখ, অর্থাৎ যদি বাংলায় লিখি 50 বা 55 লক্ষ হচ্ছে লোহিত রক্তকণিকা থাকবে। কত আয়তনে? প্রতি ঘন মিলিলিটার। আমি আরেকবার বলছি, প্রতি ঘন মিলিলিটার আয়তনে থাকবে 50 লক্ষ লোহিত রক্তকণিকা। ঠিক আছে? তো এই যে প্রতি ঘন মিলিলিটারে থাকবে 50 লক্ষ, এটা কাদের ক্ষেত্রে? এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে, প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে। এখন আমরা যদি বলি প্রাপ্তবয়স্ক নারীর ক্ষেত্রে এটা কতটুকু? এটা থাকবে হচ্ছে 45 লক্ষ। ঠিক আছে? এখন আমরা আসি শিশুদের ক্ষেত্রে কতটুকু থাকবে। শিশুদের ক্ষেত্রে থাকবে আরেকটু বেশি, এবং সেটা হলো প্রায় 60 থেকে 70 লক্ষ। এবং ফিটাসের ক্ষেত্রে বা ভ্রূণের ক্ষেত্রে কতটুকু থাকবে? অবশ্যই ভ্রূণের ক্ষেত্রে আরও বেশি থাকবে, প্রায় 80 থেকে 90 লক্ষ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পুরুষের ক্ষেত্রে 50 লক্ষ, পূর্ণবয়স্ক নারীর ক্ষেত্রে 45 লক্ষ, শিশুর ক্ষেত্রে 60 থেকে 70 লক্ষ, এবং ভ্রূণের ক্ষেত্রে 80 থেকে 90 লক্ষ। এগুলো হচ্ছে প্রতি ঘন মিলিলিটার আয়তনের মধ্যে আরবিসি এর পরিমাণ। ঠিক আছে? এবং আরবিসি প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডে আমাদের শরীরে আরবিসি তৈরি হয় প্রায় 20 লক্ষের অধিক, অর্থাৎ আমরা 30 লক্ষ ধরতে পারি। 30 লক্ষ আরবিসির ভাঙা গড়া চলে। আরবিসি কতদিন বাঁচে? এগুলো হচ্ছে পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, নৈবিত্তিকের জন্য। এই চারোটা অবশ্যই মুখস্থ করবে। এবং আরবিসি কতদিন বাঁচে? আরবিসি বাঁচবে হচ্ছে 4 মাস বা 120 দিন। 120 দিন বা 4 মাস। একটা আরবিসি তৈরি হওয়ার পর থেকে 120 দিন পর্যন্ত কার্যকর থাকে, বা 4 মাস কার্যকর থাকবে। তাই আমাদের অবশ্যই বলা হয় কি, প্রতি 4 মাস অন্তর অন্তর আমাদের ব্লাড ডোনেট করা উচিত। কেন? কারণ
আরবিসি প্রতি 4 মাস পর পর অকার্যকর হয়ে যায়, অর্থাৎ একটা আরবিসি তৈরি হওয়ার পর থেকে প্রতি 4 মাস পর পর সে তার কার্যকরিতা নষ্ট হয়ে যায়। তাই আমাদেরকে তখন ব্লাড ডোনেট করতে হয় এবং নিউ আরবিসি এসে ওইখানে রিপ্লেসড হবে। ঠিক আছে, তাহলে আরবিসি কোথা থেকে তৈরি হয়? স্টেম সেল থেকে তৈরি হয়। কোথা থেকে তৈরি হয়? স্টেম সেল থেকে তৈরি হয়। কোথায় আরবিসি মৃত্যুবরণ করে? কোথায়? অবশ্যই প্লীহা এবং যকৃতের মধ্যে। তাই বলা হয়, প্লীহা এবং যকৃতকে বলা হয় লোহিত রক্তকণিকার কবরস্থান। এটা খুব মজাদার একটা নৈবিত্তিক, মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে। যকৃত এবং প্লীহাতে গিয়ে মৃত্যুবরণ করে। ঠিক আছে, এখন আসি যে আরবিসির কাজ কি। আরবিসির কাজ জানতে হলে আমাদের ব্লাড সম্পর্কিত আর কয়েকটা তথ্য জানতে হবে। আমাদের ব্লাড ক্ষারীয় নাকি অম্লীয়? আশা করি তোমরা জানো ব্লাড ক্ষারীয় নাকি অম্লীয়। আনসারটা হবে ক্ষারীয়, কারণ ব্লাডের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45। আমাদের অম্লত্ব শেষ হয় কততে? 7, এবং ক্ষারত্ব শুরু হয়ও 7-এ। 7 হচ্ছে একটা নিউট্রাল নাম্বার, তো 7-এর বেশি হলে কি হয়? ক্ষারীয় হয়, 7-এর কম হলে অম্লীয় হবে। তাহলে যেহেতু ব্লাডের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45, তাহলে এটা ব্লাড কি হবে? সামান্য ক্ষারীয় হবে। ব্লাডের কালার কি? ব্লাডের কালার হবে রেড বা লাল। তারপর হচ্ছে ব্লাড অস্বচ্ছ, ব্লাড হচ্ছে সামান্য অস্বচ্ছ। এরপর হচ্ছে ব্লাডের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.065। এই কয়েকটা ইম্পর্টেন্ট টপিক আমাদের বিষয়ে আমাদের জেনে নেওয়া উচিত ছিল। ঠিক আছে, এখন আমরা জানবো যে আরবিসির কাজ কি। আমরা যে বলেছি ব্লাডের রং হচ্ছে কি? রেড বা লাল। ব্লাডের রং কেন রেড? যেখানে প্লাজমা থাকে ব্লাডে 55%, যেখানে প্লাজমা হচ্ছে ব্লাডের প্রায় 55% দখল করবে, তাও প্লাজমার কালার হচ্ছে ইয়েলো। এখন 55% প্লাজমার কালার যদি ইয়েলো হয়ে থাকে, তাহলে ওভারঅল ব্লাডের কালারটা রেড কেন? ঠিক আছে, অবশ্যই এটার আনসার হলো আরবিসির কারণে। তাহলে আরবিসিতে এমন কি আছে যেটার কারণে ব্লাডের কালারটা রেড বা আরবিসির কালার রেড? আরবিসিতে রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট হিমোগ্লোবিন। আমি আরেকবার বলছি, আরবিসিতে আছে মোস্ট ইম্পর্ট্যান্ট হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন থাকার কারণে আরবিসির কালারটা লাল হয়ে থাকে। এবং যেহেতু ব্লাডের সবচেয়ে বেশি পরিমাণ রক্তকণিকা হচ্ছে আরবিসি, তাই আরবিসি লাল হওয়াতে ওভারঅল ব্লাডটা আমরা লাল দেখি। ঠিক আছে, যদি দেখা যায় কোনো একটা সেন্ট্রিফিউজ যন্ত্রের মাধ্যমে কোনো একটা পাত্রে যদি আমি কিছু পরিমাণ ব্লাড নিই এবং সেন্ট্রিফিউজ যন্ত্র দিয়ে আমি যদি এটাকে ঘোরাই, তাহলে আমার দেখা যাবে প্লাজমা এবং রক্তকণিকা আলাদা হয়ে যাবে, দুইটা স্তরে পার্থক্য হয়ে যাবে। যদি এভাবে দুইটা স্তর রাখতে পারি আমি, যে উপরে আছে প্লাজমা, নিচে আছে রক্তকণিকাগুলো আরবিসি, ডাব্লিউবিসি অ্যান্ড প্ল্যাটিলেট। ঠিক আছে, যদি এভাবে রাখা হয় তাহলে দেখা যাবে যে উপরে যে প্লাজমার কালারটা থাকবে ইয়েলো এবং নিচে আরবিসির কালারটা থাকবে, আরবিসি বা রক্তকণিকার কালারগুলো থাকবে রেড। রেড কেন থাকবে? রক্তকণিকার কালার, কারণ ওইখানে আরবিসি আছে। এবং যেহেতু আরবিসি আমি আলাদা করে ফেলেছি প্লাজমা থেকে, তাই প্লাজমার কালারটা সেখানে ইয়েলো হয়ে যাবে। অর্থাৎ আমরা বলতেই পারি যে কারো শরীর থেকে যদিও এটা ইমেজিনারি, যদি কারো শরীর থেকে পুরোপুরি আরবিসিকে সরিয়ে নেওয়া হয়, তাহলে ব্লাডের অ্যাকচুয়াল কালারটা কী হবে? অবশ্যই ইয়েলো হবে, কারণ ব্লাডের 55% দখল করে প্লাজমা এবং প্লাজমার কালার হলো ইয়েলো। ওকে, এখন আসি আরবিসি আসলে কি। আরবিসি হচ্ছে একটা কোষ বা সেল। আরবিসি এর পূর্ণরূপ রেড ব্লাড সেল। তাহলে সেল আসছে না, রেড ব্লাড সেল, অর্থাৎ আরবিসি হচ্ছে একটা কোষ। এখন আরবিসি কোষ হলেও এখানে একটা ডিফারেন্স আছে, যে প্রত্যেকটা কোষীয় উপাদানের মধ্যে কি কি থাকে? মোস্ট ইম্পর্টেন্ট দুটো কোষীয় উপাদান হচ্ছে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। তাহলে কোষ হতে হলে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস লাগবে। ঠিক আছে, তাহলে আরবিসির ক্ষেত্রে ভিন্নতাটা কি? আরবিসি একটা কোষ আমরা আগে পড়েছি, কিন্তু এই সেলের মধ্যে নিউক্লিয়াস অনুপস্থিত। তাহলে আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন থাকে যে
নিচের কোন কোষে নিউক্লিয়াস অনুপস্থিত, এভাবে 4টা অপশন দেওয়া হয়। তো ওখানে আরবিসি যদি থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই দেখাবে কি আরবিসি, কারণ আরবিসিতে কোনো রকম নিউক্লিয়াস থাকে না। তাহলে কোশ্চেন অ্যারাইজ করতেই পারে যে আরবিসিতে যদি নিউক্লিয়াস না থাকে, কোষীয় দুইটা অঙ্গাণু সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট হলো নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস যদি আরবিসিতে না থাকে, আমরা কেন নিউক্লিয়াস আরবিসিকে কোষ বললাম? আমরা আরবিসিকে এই কারণে কোষ বলেছি কারণ আরবিসিতে নিউক্লিয়াস অনুপস্থিত থাকে, আরবিসিতে নিউক্লিয়াস অনুপস্থিত থাকে একেবারে প্রাপ্তবয়স্ক হলে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক নিউক্লিয়াসে গিয়ে আরবিসিতে প্রাপ্তবয়স্ক আরবিসিতে গিয়ে নিউক্লিয়াসটা গায়েব হয়ে যায় বা ভ্যানিশ হয়ে যায়। কিন্তু যখন আরবিসি ছোট অবস্থায় থাকে বা অপ্রাপ্তবয়স্ক অবস্থায় থাকে, ইম্যাচিওর অবস্থায় থাকে, তখন কিন্তু আরবিসিতে নিউক্লিয়াস থাকবে। ঠিক আছে, যেহেতু আরবিসিতে একটা না একটা স্টেজে নিউক্লিয়াস উপস্থিত থাকে, পরে প্রাপ্তবয়স্ক অবস্থায় গিয়ে সেই নিউক্লিয়াসটা ভ্যানিশ হয়, তাই আরবিসিকে কোষ বলা হয়ে থাকে। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন এসেছে, আমরা একটু দেখি কোয়েশ্চেনটা আনসার দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, কোয়েশ্চেনটা হচ্ছে, ভাইয়া গাজী আজমল স্যারের বইতে যে প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য 54 লাখ দেওয়া আছে ইরেথ্রোসাইট। আচ্ছা, আমি এর আগে বলেছিলাম যে সবার শরীরে আরবিসি বা ডাব্লিউবিসির আমাদের যে পরিমাণগুলো দেওয়া আছে, এগুলা কখনো নির্দিষ্ট না যে এত 10টা 20টা এভাবে নির্দিষ্ট না। এর একটা অ্যাপ্রক্সিমেট একটা হিসাব যে এত থেকে এত তো হতে পারে। আমি বলেছিলাম যে 50 লক্ষ 55 লক্ষ পর্যন্ত হতে পারে। ঠিক আছে, শিশুর ক্ষেত্রে 60 থেকে 70 লক্ষ হতে পারে। ঠিক আছে, তাহলে আপ ডাউন হতে পারে। কিন্তু যদি আপ ডাউন একটু বেশি হয় বা ইনক্রিজ বেশি হয়, অর্থাৎ বেশি বেড়ে যায় বা বেশি কমে যায়, তখন আমাদের কিছু ক্লিনিক্যাল অ্যাবনর্মালিটিস দেখা যেতে পারে। ওগুলোতে আসছি। ঠিক আছে, তাহলে আমরা কোথায় ছিলাম? নিউক্লিয়াস। যেহেতু আরবিসিতে নিউক্লিয়াস প্রাপ্তবয়স্কতে থাকে না, কিন্তু যখন নিউক্লিয়াস ছোট অবস্থায় থাকে তখন থাকে, তাই আমরা আরবিসিকে হচ্ছে একটা কোষ বলতে পারি। এখন আমরা আসি যে হিমোগ্লোবিনের কাজ কি। হিমোগ্লোবিনের কাজ হচ্ছে মেইনলি আরবিসির যে কাজটা ছিল যে অক্সিজেন আমাদের সারা শরীরে সাপ্লাই দিবে এবং কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে বের করবে, সেই কাজটা মেইনলি হয়ে থাকে হিমোগ্লোবিনের মাধ্যমে। হিমোগ্লোবিনে 4টা পলিপেপটাইড চেইন থাকে এবং মাঝখানে থাকে একটা হিম, অর্থাৎ একটা হিম থাকবে এবং এর চারপাশে 4টা পলিপেপটাইড বন্ড থাকবে বা চেইন থাকবে। ওই 4টা পলিপেপটাইড চেনে 4টা অক্সিজেন যুক্ত হয়ে সেই অক্সিজেনগুলা ব্লাডের মাধ্যমে সারা দেহে সার্কুলেট হবে এবং যখন কোষীয় অবস্থায় যাবে তখন এই হিমোগ্লোবিনটা কোষকে অক্সিজেনটা দিয়ে দিবে। ঠিক আছে, কোষকে অক্সিজেনটা দিয়ে নিজে কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে আবার সে ফেরত যাবে ফুসফুসে। এগুলো আমরা আসবো একেবারে যখন সার্কুলেশনটা পড়বো শেষের দিকে। ওকে, তাহলে হিমোগ্লোবিনের মাধ্যমে মেইনলি ব্লাডের কালার থাকে রেড। ওকে, তাহলে আমরা আরবিসি এর কাজ কি পড়েছি? আরবিসি এর কাজ হচ্ছে ব্লাডের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড সার্কুলেট করা। এখন আমরা আসি ডাব্লিউবিসি। হোয়াট ইজ ডাব্লিউবিসি? ডাব্লিউবিসির বাংলা অর্থ হচ্ছে শ্বেত রক্তকণিকা, আর ইংলিশে আমি যদি অ্যাব্রিভিয়েশন করি তাহলে হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেল, এছাড়া একে লিউকোসাইটও বলা হয়ে থাকে ইন মেডিকেল টার্ম, হোয়াইট ব্লাড সেল। ওকে, তাহলে হোয়াইট ব্লাড সেল প্রতি ঘন মিলিমিটারে কতটুকু থাকে? হোয়াইট ব্লাড সেল থাকে প্রায় 5 থেকে 8,000, 5 থেকে 8,000, 5 to 8K। ঠিক আছে, এখন হোয়াইট ব্লাড সেল আরবিসি, শুধু আরবিসি যেভাবে ছিল আরবিসি একটাই, এর কোনো ধরন নাই বা টাইপ নাই। কিন্তু হোয়াইট ব্লাড সেলে বা ডাব্লিউবিসিতে আমাদের কিছু টাইপ আছে। কিসের উপর ভিত্তি করে? এর দানাদার হওয়া এবং দানাদার না হওয়ার উপর ভিত্তি করে। তাহলে হোয়াইট ব্লাড সেলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, গ্র্যানুলোসাইট, গ্র্যানুলোসাইট। একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট আর একটা হচ্ছে গ্র্যানুলোসাইট।
মেডিকেলীয় ক্ষেত্রে এ এ শব্দটা ব্যবহার করা হয়ে থাকে নাই অর্থে। এ মানে হচ্ছে নাই, ঠিক আছে। তো গ্র্যানুলোসাইট হচ্ছে যদি শ্বেত রক্তকণিকাটার গঠন দানাদার হয়ে থাকে তাহলে ওটাকে বলা হয় গ্র্যানুলোসাইট। তাহলে ওটাকে কি বলবে? গ্র্যানুলোসাইট, যদি দানাদার হয়ে থাকে। আর যদি দানাদার গঠনটা না থাকে তাহলে ওটাকে বলা হয় অ্যাগ্র্যানুলোসাইট। আমি একটু আগে কী বলছি? এ বলতে নাই বোঝায়। যেহেতু গ্র্যানুলোসাইটের সামনে এ লেগেছে তাহলে গ্র্যানুলোসাইট শব্দের অর্থ হচ্ছে দানাদার, অ্যাগ্র্যানুলোসাইট হচ্ছে অদানাদার, দানাদার নয়। এখন আসি গ্র্যানুলোসাইট এবং গ্র্যানুলোসাইটের মধ্যে কি কি আছে। গ্র্যানুলোসাইটে থাকে তিনটা শ্বেত রক্তকণিকা। তিনটা শ্বেত রক্তকণিকা গ্র্যানুলোসাইটের অংশ। একটা হচ্ছে নিউট্রোফিল, এগুলো সবগুলো বইয়ে আছে, তো বুঝতে না পারলে বই থেকে দেখতে পারবা। নিউট্রোফিল, ইওসিনোফিল, লাস্ট ওয়ান ব্যাজোফিল। তাহলে গ্র্যানুলোসাইটের আমার যেই তিনটা শ্বেত রক্তকণিকার টাইপ, ওটা হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল এবং ব্যাজোফিল। নিউট্রোফিল, ইউসিনোফিল এবং ব্যাজোফিল। আর গ্র্যানুলোসাইটের আমার যে টাইপ আছে দুইটা, একটা হচ্ছে লিম্ফোসাইট, আরেকটা হচ্ছে মনোসাইট। একটা হচ্ছে লিম্ফোসাইট, আরেকটা হচ্ছে মনোসাইট। আমি আরেকবার বলছি, আমার শ্বেত রক্তকণিকাকে মেইনলি দুই ভাগে ভাগ করা হয়, এক গ্র্যানুলোসাইট, গ্র্যানুলোসাইট। এক গ্র্যানুলোসাইট হচ্ছে লিম্ফোসাইট এবং মনোসাইট, গ্র্যানুলোসাইট হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল এবং ব্যাজোফিল। যেহেতু গ্র্যানুলোসাইটে গঠন হচ্ছে দানাদার, তাই গ্র্যানুলোসাইটগুলোকে আমরা হচ্ছে রঞ্জিত করতে পারবো। আমরা গ্র্যানুলোসাইটগুলোকে রঞ্জিত করতে পারবো। এখন রঞ্জিত করলে এক একটা সাইটোপ্লাজম এক এক রকম দেখাবে, এবং সেটা দিয়েই আমরা মেনলি হচ্ছে এই তিনটা গ্র্যানুলোসাইটকে আলাদা করতে পারবো। যদি মাইক্রোস্কোপে দেখি এবং প্রথমে যদি এদেরকে রঞ্জিত করা হয় এক গ্র্যানুলোসাইটকে, এবং আমরা যদি মাইক্রোস্কোপে দেখি দেখব যে ব্যাজোফিলের কালার থাকে, সাইটোপ্লাজমের কালারটা থাকে প্রায় নীল বর্ণের, ইওসিনোফিলের কালারটা থাকে লাল বর্ণের এবং নিউট্রোফিলটা থাকে বর্ণহীন। আমরা রঞ্জিত করলে আমরা দেখতে পাবো যে নিউট্রোফিলের সাইটোপ্লাজমের কালার থাকবে বর্ণহীন, ইওসিনোফিল লাল এবং ব্যাজোফিল থাকবে নীল রঙের। ঠিক আছে, এগুলো সব কিছু নৈবিত্তিকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এখন আমরা আসি যে ডাব্লিউবিসি এর কাজ কি। ডাব্লিউবিসির যেহেতু অনেকগুলো ভাগ আছে তাই ডাব্লিউবিসির অনেক কাজও আছে, স্বাভাবিক। এখন আমরা একটা একটা করে লিখি। ডাব্লিউবিসির সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজটা হলো ফ্যাগোসাইটোসিস। সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজটা কি? ফ্যাগোসাইটোসিস। এখন ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে জীবাণু ভক্ষণ করা। ডাব্লিউবিসি আমাদের শরীরে প্রবেশকৃত সব ধরনের জীবাণু যেগুলো আমাদের শরীরের জন্য হার্মফুল, সেই জীবাণুগুলো তারা হচ্ছে ভক্ষণ করবে ডাব্লিউবিসি। কিন্তু ডাব্লিউবিসি সব ধরনের টাইপগুলো ভক্ষণ করবে না। ফ্যাগোসাইটোসিসে অংশ নিবে হচ্ছে মনোসাইট এবং নিউট্রোফিল। তাহলে মনোসাইট এবং নিউট্রোফিল এই দুইটা শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিসে অংশ নেয়। এখন কোয়েশ্চেন আসতে পারে, ভাইয়া আমরা শুনেছিলাম ফ্যাগোসাইটোসিসের জন্য বা জীবাণু ভক্ষণের জন্য ম্যাক্রোফেজ নামের একটা দানবীয় কোষ আছে, যেটা হচ্ছে বিভিন্ন রকম জীবাণু ভক্ষণ করে। জি অবশ্যই। আমরা যে মনোসাইটটা বলছি, যে মনোসাইট, এটা হচ্ছে একটা অ্যাগ্রেনুলোসাইটের অংশ, যেটা হচ্ছে আমরা মনোসাইট বলছি। এই মনোসাইটটা আস্তে আস্তে ব্লাডে সার্কুলেট হতে হতে এক সময় গিয়ে এটা অনেক বড় আকৃতির একটা কোষ হয়, একটা দানব আকৃতির একটা কোষ হয়, এবং সেই কোষটাকে আমরা বলবো ম্যাক্রোফেজ। মাইক্রো মানে ছোট, ম্যাক্রো মানে বড়, সেখান থেকে এসেছে কি ম্যাক্রোফেজ। তাহলে ম্যাক্রোফেজ হচ্ছে মনোসাইটের একটা রূপ, যেটা হচ্ছে মনোসাইট সার্কুলেট হতে হতে
একসময় ম্যাক্রোফেজ হবে। ঠিক আছে, তাহলে আমাদের মেইনলি ফ্যাগোসাইটোসিসে যে কাজ করছে মনোসাইট এবং নিউট্রোফিল। এটা গেছে একটা আমার ডাব্লিউবিসির একটা কাজ গেছে। ঠিক আছে, এছাড়া আমার ডাব্লিউবিসির আরও 3টা টাইপ আছে, এখন মাত্র আমি 2টা টাইপের কাজ বর্ণনা করেছি। আরও 3টা টাইপের মধ্যে আছে ইউসিনোফিল, তারপর হচ্ছে ব্যাজোফিল এবং লিম্ফোসাইট। প্রত্যেকটা কণিকার কোনো না কোনো কাজ তো আছে, এটা তো এমনিই বসে থাকে নাই। ঠিক আছে, লিম্ফোসাইটের কাজ হচ্ছে রক্তে অ্যান্টিবডি তৈরি করা। আরেকবার বলছি, লিম্ফোসাইটের কাজ হচ্ছে রক্তে অ্যান্টিবডি তৈরি করা। ঠিক আছে, ব্যাজোফিলের কাজ রক্তে যেই হ্যাপারিন আছে ওই হ্যাপারিনকে ধ্বংস করা। ঠিক আছে, সরি, ধ্বংস করা না, হ্যাপারিন সিক্রেট করা। ব্যাজোফিলের কাজ হচ্ছে রক্তে হ্যাপারিন সিক্রেট করা। আর ইউসিনোফিলের কাজ হচ্ছে সে কিছু কৃমির লার্ভা এবং অ্যালার্জিক অ্যান্টিবডিগুলোকে ধ্বংস করবে। বইয়ের মধ্যে আছে কৃমির লার্ভা এবং অ্যালার্জিক অ্যান্টিবডিগুলোকে ধ্বংস করবে কে? ইউসিনোফিল। ব্যাজোফিলের কাজ হচ্ছে হ্যাপারিন সৃষ্টি করা এবং লিম্ফোসাইটের কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। অ্যান্টিবডিটা বোঝা যাচ্ছে যে অ্যান্টিবডির কাজ হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমকে শক্ত করা বা স্ট্রঙ্গার করা। তাহলে হ্যাপারিনের কাজটা কি আসলে? হ্যাপারিনের কাজ হচ্ছে, মনে করো এটা একটা তোমার হচ্ছে ভেইন বা আর্টারি, অর্থাৎ আমার হচ্ছে শিরা বা ধমনী, যেটা দিয়ে রক্ত চলাচল করবে। তো এই জায়গায় রক্ত মনে করো চলাচল করতে করতে রক্ত যে কোনো কারণে জমাট বেঁধে গেছে, এবং রক্ত জমাট বাঁধার কারণে এই পাশে আগত রক্তগুলো ও পাশে যেতে পারছে না এবং ও পাশ থেকে রক্ত এ পাশে আসতে পারছে না, কারণ এখানে রক্ত জমাট বেঁধে একটা ট্রাফিক জ্যামের সৃষ্টি করছে আর কি। তো ট্রাফিক জ্যাম যেহেতু সৃষ্টি করছে, ওইটা ভাঙার জন্য কাকে দরকার? অবশ্যই একটা ট্রাফিক পুলিশ দরকার। ওই ট্রাফিক পুলিশের কাজ করবে কে? হ্যাপারিন। তাহলে হ্যাপারিনের পাশে আমি লিখে দিই ট্রাফিক পুলিশ, ট্রাফিক পুলিশ। তাহলে হ্যাপারিনের কাজ হচ্ছে রক্তে জমাট বাঁধাটা নিয়ন্ত্রণ করা। রক্তে হ্যাপারিন জমাট বাড়তে দেয় না, এবং যেহেতু রক্তে জেনারেল অবস্থায় হ্যাপারিন জমাট বাঁধতে দিবে না, তাই রক্ত নির্বিঘ্নে চলাচল করতে পারে। এবং এই হ্যাপারিনটা নিঃসৃত করে কে? আমাদের ব্যাজোফিল মহাশয়। তাহলে আমাদের ব্যাজোফিল হচ্ছে হ্যাপারিন সিক্রেট করবে, এবং এই হ্যাপারিনটা ট্রাফিক পুলিশ হিসেবে কাজ করবে রক্তবাহিকাগুলোতে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে ডাব্লিউবিসির যেই 5টা টাইপ আছে ওই প্রত্যেকটা টাইপের কোনো না কোনো কাজ আছে, এবং কাজগুলো আমরা দেখেছি। এখন আমরা আসি রক্তকণিকা, লাস্ট রক্তকণিকা, যেটার নাম হচ্ছে অনুচক্রিকা। অনুচক্রিকা বা প্ল্যাটিলেট। অনুচক্রিকার সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজটা হচ্ছে ব্লাডে ক্লট গঠন করা। ব্লাড ক্লট গঠন করা, ব্লাডে ক্লট গঠন করা। তাহলে ক্লট কি? হোয়াট ইজ ক্লট? প্রথম শুনলাম ক্লট মানে হচ্ছে রক্ত জমাট বাঁধতে হবে। একটু আগে পড়লাম যে রক্ত জমাট যাতে না বাঁধে তার জন্য হ্যাপারিন সিক্রেট হয়। তাহলে এখন অনুচক্রিকা রক্ত জমাট বাঁধবে কেন, বা ক্লট কেন সৃষ্টি করবে? ভাইয়া, এটা জেনারেল অবস্থায় ক্লট কখনো সৃষ্টি করবে না। এই যে মনে করো খেলতে খেলতে পড়ে গেলাম, এখানে কেটে গেছে, রক্ত পড়া শুরু হয়েছে। ঠিক আছে, তাহলে আমার চামড়াটা যদি কেটে যায়, রক্তবাহিকাগুলো ছিঁড়ে যদি আমার রক্ত বের হওয়া শুরু করে বা ব্লিডিং হওয়া শুরু করে, তো ওই ব্লিডিংটা তো অফ করতে হবে নাকি? না হলে তো আমার রক্তশূন্যতা দেখা দিবে, কারণ আমার ব্লাডের পরিমাণ যদি বেশি কমে যায় রক্তশূন্যতা দেখা যেতে পারে। ঠিক আছে, তাহলে ওই যে আমার এখানে কেটে গেছে ওই কাটা অংশটাকে সে ঠিক করবে ক্লট সৃষ্টি করার মাধ্যমে বা প্লাগ সৃষ্টি করার মাধ্যমে। এই ইম্পর্ট্যান্ট কাজটা করে থাকে অনুচক্রিকা। বাট অনুচক্রিকা কখনো একা এই কাজ করতে পারবে না। ঠিক আছে, তাহলে কে কে মিলে করবে কাজটা করবে রক্তের কিছু প্লাজমা প্রোটিন থাকে। রক্তের 4টা ইম্পর্টেন্ট প্লাজমা প্রোটিনের নাম হচ্ছে
অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন এবং ফিব্রিনোজেন। এগুলো বইয়ে আছে। তাহলে ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন এবং গ্লোবিউলিন, এই চারটা প্লাজমা প্রোটিন খুবই ইম্পর্টেন্ট। এর মধ্য থেকে আমার ক্লটের জন্য দরকার প্রোথ্রম্বিন এবং ফিব্রিনোজেন প্রোটিন দুইটা, এছাড়া দরকার ক্যালসিয়াম, এছাড়া দরকার প্ল্যাটিলেট বা অণুচক্রিকা। ঠিক আছে? তাহলে ক্লটিংয়ের জন্য আমার প্রোথ্রম্বিন, ফিব্রিনোজেন, ক্যালসিয়াম এবং অণুচক্রিকা দরকার। এবার আসি কীভাবে ক্লটটার সৃষ্টি হয়। ঠিক আছে? তো ক্লট সৃষ্টি হওয়া একটা প্রসেস। এই প্রসেসটা পরীক্ষায় প্রায় সময় এসে থাকে, সৃজনশীল এসে থাকে, যে কিভাবে রক্ত জমাট বাঁধে বা ক্লট সৃষ্টি হয়। এটা বিভিন্ন অঙ্গিকেই আসে, প্রয়োগমূলক কোয়েশ্চেন আসতে পারে বা উচ্চতার দক্ষতায় আসতে পারে। ঠিক আছে? তো আমরা একটা প্রসেসের মাধ্যমে বা ফ্লোচার্টের মাধ্যমে এটা দেখাই। সবার আগে যদি কোনো এক জায়গায় কেটে যায়, ধরলাম আমি হাত কেটে গেছে, তো হাত কেটে গেলে, যেহেতু হাত কেটে গেছে, চামড়াটা ছিঁড়ে গেছে বা রক্ত বাহিকাগুলো ছিঁড়ে গেছে, তো সেই জায়গায় অবশ্যই ওই ছিঁড়া অংশটা বায়ু অর্থাৎ বাতাসের সংস্পর্শে আসবে। তো যখন বাতাসের সংস্পর্শে আসবে তখনই অণুচক্রিকাগুলো কাজ শুরু করবে। ঠিক আছে? অণুচক্রিকাগুলো কি করবে? অণুচক্রিকা যখন বাতাসের সংস্পর্শে আসবে প্লাস এয়ার, তখন এই কী করবে? একটা পদার্থ নিঃসৃত করবে যেটার নাম হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন। নাম কি? তাহলে আমার প্রথম ধাপ হচ্ছে, আমার হাত ছিঁড়ে গেছে এবং রক্ত আমার বাতাসের সংস্পর্শে এসেছে। যেহেতু রক্ত বাতাসের সংস্পর্শে আসছে এবং রক্ততে থাকে অণুচক্রিকা, তখন অণুচক্রিকাগুলো অ্যাক্টিভেট হবে এবং অণুচক্রিকা বাতাসের সংস্পর্শে এসে একটা পদার্থ নিঃসৃত করবে যেটার নাম হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন। ওকে, এটা ছিল এক। দ্বিতীয়, ওই থ্রোম্বোপ্লাস্টিনটা ক্যালসিয়ামের উপস্থিতিতে ওই থ্রোম্বোপ্লাস্টিনটা ক্যালসিয়ামের উপস্থিতিতে হেপারিনকে নিষিদ্ধ করবে। ওই থ্রোম্বোপ্লাস্টিনটা ক্যালসিয়ামের উপস্থিতিতে হেপারিনকে দূরে সরাবে। ঠিক আছে? প্লাস আমার প্রোথ্রম্বিনকে অ্যাক্টিভেট করবে। অ্যাক্টিভেট করবে কাকে? প্রোথ্রম্বিন কী ছিল? প্রোথ্রম্বিন হচ্ছে আমার একটা প্লাজমা প্রোটিন। তাহলে প্রোথ্রম্বিনকে যদি অ্যাক্টিভেট করে, তখন প্রোথ্রম্বিনের নাম আর প্রোথ্রম্বিন থাকবে না, প্রোটা কেটে গিয়ে হয়ে যাবে থ্রম্বিন। প্রো বলতে বোঝায় হচ্ছে আদি বা আগের। যেমন তোমার হচ্ছে ক্যারিওটিক, প্রোক্যারিওটিক। প্রো বলতে আগে বোঝায়। তাহলে যেহেতু আমি প্রোথ্রম্বিন লিখছি, প্রোথ্রম্বিনটা হচ্ছে প্রাথমিক পর্যায়, প্রো যদি চলে যায় ওইটা হচ্ছে অ্যাক্টিভেটেড পর্যায়ে থ্রম্বিন সৃষ্টি করবে। ঠিক আছে? থ্রম্বিন যখন সৃষ্টি করবে, এখন অ্যাক্টিভেটেড থ্রম্বিনটা যাবে গিয়ে কাকে অ্যাক্টিভেট করবে? অ্যাক্টিভেট করবে হচ্ছে আরেকটা প্লাজমা প্রোটিন যেটার নামে আমি লিখেছিলাম ফিব্রিনোজেন। তাহলে আরেকটা প্লাজমা প্রোটিন যেটার নাম হচ্ছে ফিব্রিনোজেন, ওটাকে কি করবে? অ্যাক্টিভেট করবে। তো ফিব্রিনোজেনকে অ্যাক্টিভেট করলে ওটা হবে ফিব্রিন। ফিব্রিন হচ্ছে একটা জালক সৃষ্টি করবে ফিব্রিন, যেটা হচ্ছে অদ্রবীভূত অবস্থায় থাকবে। এগুলো প্লাজমা প্রোটিনগুলো সাধারণত দ্রবীভূত অবস্থায় থাকবে, ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন এগুলো। কিন্তু ফিব্রিনোজেনটা অ্যাক্টিভেট হয়ে যখন ফিব্রিন সৃষ্টি করবে, ওই ফিব্রিনটা একটা তোমার হচ্ছে অদ্রবীভূত একটা পদার্থ, যেটা হচ্ছে জালক সৃষ্টি করবে। তো এই ফিব্রিন জালকটা গিয়ে
এই যে মনে করো কাটা স্থান যেটা ছিল, যে জায়গায় কেটে গেছে ওই সব জায়গায় এভাবে 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 জাল সৃষ্টি করবে, এবং জাল সৃষ্টি করার মাধ্যমে যেই অংশটা বা রক্তবাহিকা বা চামড়াটা ছিঁড়ে গেছে সেই জায়গায় একটা জালক সৃষ্টি করে রক্তটা যেদিক দিয়ে বের হচ্ছিল সেই রক্তটাকে করে দিবে, তোমার স্টপ করে দিবে। এভাবেই মেইনলি আমাদের ব্লাড ক্লট বা প্লাগটা সৃষ্টি হয়ে থাকে। তাহলে ব্লাড ক্লটিংয়ের প্রসেস হচ্ছে এটা। ও মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন আসে ক্লট নিয়ে, যে ব্লাড ক্লটিং ফ্যাক্টর কয়টা? এটা অবশ্যই 13টা। বইয়ে আছে, ভালোভাবে দেখবা যে ব্লাড ক্লটিং ফ্যাক্টর কয়টা। 13টা ব্লাড ক্লটিং ফ্যাক্টর আছে। এর মধ্য থেকে এই 4টা খুবই ইম্পর্ট্যান্ট, যেগুলো আমরা ব্যবহার করেছি। আমি আরেকবার ব্লাড ক্লটিংটা পুরোপুরি বলছি, যে যখন আমাদের কোনো একটা অংশে ছিঁড়ে যাবে বা রক্তবাহিকা ছিঁড়ে গেছে, ঠিক আছে, তো ওই জায়গায় রক্তটা বাতাসের সংস্পর্শে আসবে। বাতাসের সংস্পর্শে আসলে অণুচক্রিকাটা কোথায় যাবে? অণুচক্রিকাটা একটা পদার্থ নিঃসৃত করবে যেটার নাম হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন। এটার নাম কি? থ্রোম্বোপ্লাস্টিন। থ্রোম্বোপ্লাস্টিনটা গিয়ে ক্যালসিয়ামের উপস্থিতিতে, ক্যালসিয়াম লাগবে কিন্তু, ক্যালসিয়ামের উপস্থিতিতে গিয়ে হেপারিনকে থামাবে, এবং হেপারিনকে বলবে এই ট্রাফিক পুলিশ তুমি থামো, তোমার প্রয়োজন না এখানে, এখানে জ্যামের প্রয়োজন, ঠিক আছে। তাহলে এই থ্রোম্বোপ্লাস্টিনটা গিয়ে ক্যালসিয়ামের উপস্থিতিতে হেপারিনকে থামাবে, এবং প্রথ্রম্বিনকে বলবে তুমি এভাবে বসে থাকলে চলবে না বাবা, তোমাকে এখন অ্যাক্টিভেট হইতে হবে। তুমি এতদিন অনেক বসে বসে খাইছো, এখন বসে বসে খেলেও হবে না, তোমার একটু হাঁটাচলা করতে হবে। তো হাঁটাচলা করার জন্য ওর যে স্থূল শরীর ছিল এই শরীর দিয়ে হবে না, তো ওর স্থূল শরীরটাকে কাটাতে হবে। কাটানোর জন্য ওর সামনের যে প্রোটা ছিল সেটাকে বাদ দিয়ে দিছে। তাহলে প্রথ্রম্বিনটা বাদ দিয়ে সে হয়ে গেছে থ্রম্বিন। তো থ্রম্বিন হচ্ছে খুবই, মনে করো খুবই ফুর্তিল একটা অংশ প্রথ্রম্বিন। যেখানে প্রথ্রম্বিন ছিল স্থূল, এখানে থ্রম্বিন হচ্ছে একেবারে ডায়েট করে শুকাই গেছে। এখন থ্রম্বিন খুব দৌড়াদৌড়ি করতে পারবে, কাজ করতে পারবে। কারণ থ্রম্বিনটা এসে এর কাজ হচ্ছে আরেকজনকে অ্যাক্টিভেট করা। কাকে অ্যাক্টিভেট করবে? সে আরেকটা প্লাজমা প্রোটিন যেটার নাম হচ্ছে ফিব্রিনোজেন, মোস্ট ইম্পর্টেন্ট, যেটা না থাকলে কখনো জমাট বাঁধানো সম্ভব না। তো সে গিয়ে থ্রম্বিন গিয়ে ফিব্রিনোজেনকে বলবে যে কিরে ফিব্রিনোজেন তুমি বসে আছো কেন? অলরেডি এখানে রক্ত পড়া শুরু হয়ে গেছে, তোমাকে এটা বন্ধ করতে হবে। তখন ফিব্রিনোজেনকে বলবো তোমাকে অ্যাক্টিভেট হতে হবে, আমিও অ্যাক্টিভেট হয়েছি, এখন তোমাকে অ্যাক্টিভেট করবো আমি, যেহেতু আমিও প্রোটিন তুমিও প্রোটিন, তা আমি যেহেতু অ্যাক্টিভেট হয়েছি তুমি কেন বসে থাকবা? তো সে ফিব্রিনোজেনকে বলবে তুমি অ্যাক্টিভেট হও। তো ফিব্রিনোজেন অ্যাক্টিভেট হয়ে ফিব্রিনে আসবে, ফিব্রিনে এসে অদ্রবণীয় ফিব্রিন জালক তৈরি করবে, এবং ওই জালকটা যে জায়গায় ছিঁড়ে গেছে ওই জায়গায় সৃষ্টি হবে, এবং সেই জালকের মাধ্যমে সেই জালকে এসে রক্তকণিকাগুলো তোমার আটকে যাবে। রক্তকণিকা যখন আটকে যাবে, একে একে রক্তকণিকা আটকাতে আটকাতে ওই জায়গাটা রক্ত বের হওয়া বন্ধ হয়ে যাবে, এবং এখানে ক্লট সৃষ্টি হবে। ক্লট সৃষ্টি হতে জেনারেলি 1 থেকে 4 মিনিট পর্যন্ত সময় লাগে, ঠিক আছে। আর যদি রক্তশূন্যতা থেকে থাকে বা যে কোনো একটা ক্লটিং ফ্যাক্টরের কম থাকে, তাহলে রক্ত ক্লট হতে অনেক দেরি হয়, এবং এটা অনেক বড় একটা সমস্যা সৃষ্টি করতে পারে এবং রক্তশূন্যতা ঘটাতে পারে, ঠিক আছে। তাহলে অণুচক্রিকার আমরা যেটা মেইন কাজ, সেই মেইন কাজটা আমরা পড়ে ফেলেছি, ব্লাড ক্লটিং, এবং এটা পরীক্ষায় সবসময় আসে। তো তোমরা ভালোভাবে পড়বে এবং ফ্লোর চার্ট বা 1 2 3 দিয়ে খুব সুন্দরভাবে এটা আনসার করবা। এটা মনে করো সুন্দরভাবে আনসার করলে কাটতে পারবে না নাম্বার। এখন আমাদের রক্তকণিকাগুলো শেষ, এখন আমরা আলটিমেটলি যাব হার্টে। হার্ট নামটা শুনতে খুব ভালো লাগছে না? আচ্ছা আসি, এই হার্ট, আচ্ছা আমাকে একটা আনসার দাও যে হার্ট এ আসলে কাজ করে কিভাবে? যেমন আমরা যদি হাত দিয়ে কিছু একটা ধরি, এটা আমি আমার ব্রেনকে নির্দেশ দিচ্ছি যে এই হাত তুমি এটা ধরো, কিন্তু হার্টটা যে অটোমেটিক পাম্প করে, এটা কিভাবে করে? অবশ্যই এখানে একটা ইলেকট্রিক্যাল একটা সিগন্যাল যাচ্ছে, অবশ্যই যাচ্ছে। তো ইলেকট্রিক্যাল সিগন্যাল যেটা যাচ্ছে, ওই ইলেকট্রিক্যাল সিস্টেমটা কিভাবে বা সিগন্যালটা কিভাবে পাস হয় এবং ব্লাড মাসেলসগুলোকে কিভাবে পৌঁছায়? ইলেকট্রিক্যাল সিগন্যাল যায় মূলত 4টা ওয়েতে, 4টা ওয়ে বলবো না, 4টা ধাপে। তো আমি এই যে নোডাল সিস্টেম বা এসে নোডাল সিস্টেমটা আজকে পুরোপুরি বুঝাবো না, জাস্ট পাম্পিং ক্রিয়াটা বোঝানোর জন্য আমি ছোটোভাবে এটা দেখাচ্ছি, ঠিক আছে। তো আমি যদি এটা একটা হার্ট ধরি,
হার্টের এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ, লেফট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দ, রাইট ভেন্ট্রিকল বা বাম নিলয়, লেফট ভেন্ট্রিকল বা সরি এটা ছিল ডান নিলয়, এটা হচ্ছে বাম নিলয়, ঠিক আছে। ডান অলিন্দ বা রাইট অ্যাট্রিয়ামে উপরের দিকে আছে সুপিরিয়র ভেনা কাভা, নিচের দিকে আছে ইনফিরিয়র ভেনা কাভা। লেফট অ্যাট্রিয়াম বা ডান বাম অলিন্দতে আছে চারটা পালমোনারি ধমনী, চারটা পালমোনারি ধমনী বা পালমোনারি ভেইন, যেগুলা দুটো দুটো করে একটা করে লাং থেকে আসবে, অর্থাৎ উপরের দুটা যদি রাইট লাং থেকে আসে, নিচের দুটো আসবে লেফট লাং থেকে, ঠিক আছে। এরপর লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়ে আছে সবচেয়ে বড় আমাদের যে ভেসেল বা রক্তবাহিকা, এটার নাম হচ্ছে মহাধমনী বা অ্যাওর্টা। আর রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয়ে আছে দুটা রক্তবাহিকা, এই দুইটাই হচ্ছে পালমোনারি শিরা, পালমোনারি শিরা বা ইংলিশে বললে পালমোনারি আর্টারি। এগুলো হচ্ছে উপরেরটা হচ্ছে হয়তো রাইট লাঙে যাবে, নিচেরটা যাবে লেফট লাঙে, অর্থাৎ একটা লাংকে ব্লাড সাপ্লাই করে থাকে। এখন আমরা আসি যে ইলেকট্রিক্যাল যে সিগন্যাল ওটা কীভাবে পাস হয়। এই যে সুপিরিয়র ভেনা কাভার প্রাচীর এবং ডান অলিন্দের প্রাচীর, সুপিরিয়র ভেনা কাভা যেই জায়গায় হচ্ছে ডান অলিন্দতে প্রবেশ করেছে ওই জায়গায় একটা নোট থাকবে, যেটাকে বলা হয় কি অ্যাস এ নোট, একটা নোট থাকবে যেটাকে বলা হয় অ্যাস এ নোট। আমি আরেকবার বলছি, সুপিরিয়র ভেনা কাভার এবং রাইট অ্যাট্রিয়ামের জাংশনে একটা নোট থাকবে যেটার নাম হচ্ছে অ্যাস এ নোট। আরেকটা নোট থাকবে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের সংযোগস্থলে, যে জায়গায় কপাটিকা থাকবে, ডান সাইডে থাকবে হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা এবং বাম সাইডে থাকবে বাইকাসপিড কপাটিকা, ঠিক আছে। তাহলে দুটা নোট পাইছি, একটা হচ্ছে এই নোটটার নাম হচ্ছে এস এ নোট, এই নোটটার নাম হচ্ছে এভি নোট, ঠিক আছে। এভি নোট থেকে আরেকটা বান্ডেল বের হবে যার নাম হচ্ছে বান্ডেল অফ হিজ, বান্ডেল অফ হিজ। এভি নোট থেকে একটা বান্ডেল বের হবে যেটার নাম হচ্ছে কি বান্ডেল অফ হিজ। ওই বান্ডেল অফ হিজটা দুই ভাগে ভাগ হবে, একটা যাবে রাইট দিকের পেশিতে দিবে, আরেকটা দিবে লেফট দিকের পেশিতে সাপ্লাই, ঠিক আছে। তো বান্ডেল অফ হিজটা যখন পেশিতে ঢুকে যাবে বা প্রাচীরে ঢুকে যাবে তখন অগণিত কিছু শাখাতে বিভক্ত হবে, ওই শাখাগুলোকে বলা হয় পার্কিনজি তন্তু, ঠিক আছে। ওই শাখাগুলোকে বলা হয় পার্কিনজি তন্তু, এবং এগুলো হচ্ছে রাইট এবং লেফট পার্ট, বান্ডেল অফ হিজের রাইট পার্ট, বান্ডেল অফ হিজের লেফট পার্ট, ওকে। তাহলে আমার নোড আসছে চারটা অংশ, এস এ নোড, এভি নোড, বান্ডেল অফ হিজ এবং পার্কিনজি ফাইবার বা পার্কিনজি তন্তু। এস এ নোড থেকে সিগন্যালটা প্রথমে রাইট অ্যাট্রিয়াম পুরোটাতে ছড়াবে, ছড়িয়ে সে যাবে এভি নোটে, এভি নোটে যাওয়ার পর এভি নোট থেকে সিগন্যালটা যাবে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে পাস করার জন্য। এভি নোডের কাজ হচ্ছে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে সিগন্যালটা পাস করা, এস এ নোডের কাজ হচ্ছে রাইট অ্যাট্রিয়াম পুরোটাতে দিয়ে তারপর হচ্ছে এভি নোডকে পৌঁছানো। এভি নোডের কাজ হচ্ছে সেই সিগন্যালটাকে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে পাঠানো, পরে অ্যাট্রিয়াম এভি নোড থেকে বান্ডেল অফ হিজ এসে ভেন্ট্রিকলে হচ্ছে ইয়াতে পাঠাবে, দুইটা শাখার মাধ্যমে পার্কিনজি ফাইবারের মাধ্যমে দুই ভেন্ট্রিকলে পাঠিয়ে দিবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমি যেটা দেখতে পাচ্ছি যে সিগন্যালটা শুরু হয় বা ইলেকট্রিক্যাল সিগন্যালটা শুরু হয় কোথা থেকে, রাইট অ্যাট্রিয়াম থেকে। তাহলে আমাদের হার্টের যে সংকোচন প্রসারণ সেটা শুরু হবে কোথা থেকে, অবশ্যই ডান অলিন্দ থেকে, কারণ ডান অলিন্দ থেকেই মেইনলি আমার ইলেকট্রিক্যাল সিগন্যালটা শুরু হচ্ছে। তাই যেহেতু ইলেকট্রিক্যাল সিগন্যালটা শুরু হচ্ছে, সংকোচন প্রসারণও শুরু হবে ডান অলিন্দ থেকে, ঠিক আছে। এখন আমরা আসি যে আলটিমেটলি এখানে কি মানে অক্সিজেন সম্বলিত রক্ত এবং কার্বন ডাইঅক্সাইড সম্বলিত রক্ত কোন ধমনী বা কোন শিরা দিয়ে যায় এবং কোন শিরা দিয়ে বের হয়।
এই চিত্রটা পাশে থাক। আরেকটু সহজভাবে আমি একটা বক্স আঁকি। বক্সটাকে যদি আমি হার্ট ধরি, সাপোজ এটা একটা হার্ট, সাপোজ রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল অ্যান্ড লেফট ভেন্ট্রিকল। তাহলে লেফট অ্যাট্রিয়ামে কি প্রবেশ করছে? ওইদিকে দেখো চারটা পালমোনারি ধমনী, চারটা পালমোনারি ধমনী, একটা, দুইটা, তিনটা, চারটা। উপরের দুইটা আসছে কার থেকে? উপরের দুইটা আসছে রাইট লাং থেকে, রাইট লাং। নিচের দুইটা আসছে লেফট লাং থেকে। লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয় থেকে বের হবে একটা বড় মহাধমনী বা অ্যাওর্টা। রাইট ভেন্ট্রিকল থেকে বা ডান নিলয় থেকে বের হবে দুইটা শিরা। একটার নাম হচ্ছে সরি একটু মিস্টেক হয়েছে, যে লেফট বাম অলিন্দ, সেখানে প্রবেশ করবে পালমোনারি শিরা। আমি ভুলে ধমনী বলেছি, এটা পালমোনারি শিরা থাকবে। পালমোনারি শিরা অর্থাৎ শিরাগুলো সবসময় প্রবেশ করে এবং ধমনী হচ্ছে বের হয়। হার্টে সবসময় শিরা প্রবেশ করবে এবং ধমনী বের হবে। তাহলে যেহেতু মহাধমনী বের হচ্ছে, এদিকে যে দুইটা বের হবে এগুলো পালমোনারি ধমনী এবং প্রবেশ করবে এদিকে শিরা, পালমোনারি শিরা। ঠিক আছে? তাহলে এই দুইটা ধমনীর নাম, উপরেরটা এবং নিচেরটা দুটোটাকে পালমোনারি ধমনী বলা হয়ে থাকে। উপরেরটা মনে করো যাবে হচ্ছে রাইট লাঙে, নিচেরটা যাবে লেফট লাঙে। আর রাইট অ্যাট্রিয়ামে যাবে হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা উপরে, ইনফিরিয়র ভেনা কাভা নিচে। ঠিক আছে? এখন প্রসেসটা এভাবে চলে। আচ্ছা, এদিকে আগে দুইটা মোটামুটি একটা লাং আঁকি। ধরে নিলাম এই দুইটা হচ্ছে লাং, আমাদের রাইট লাং, লেফট লাং। রাইট লাং, লেফট লাং। এখন আমি ধরে নিলাম যে লাং থেকে দুইটা করে চারটা শিরা দিয়ে অক্সিজেন সম্বলিত রক্ত বা অক্সিজেন কন্টেইনিং ব্লাডগুলো আসছে কোথায়? লেফট অ্যাট্রিয়ামে। তাহলে এখান থেকে আসবে দুইটা, একটা, দুইটা, এখান থেকে যাবে দুইটা। তাহলে চারটা শিরা, পালমোনারি শিরা, একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা পালমোনারি শিরা আসছে লেফট অ্যাট্রিয়ামে। কি নিয়ে এসেছে? অক্সিজেন নিয়ে এসেছে। ঠিক আছে? তো অক্সিজেন নিয়ে আসার পর এই কপাটিকা দিয়ে সেই রক্তগুলো নেমেছে লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়ে। বাম নিলয়ে যাওয়ার পর সেই বাম নিলয় থেকে ওই অক্সিজেন কন্টেইনিং ব্লাডগুলো মহাধমনী বা অ্যাওর্টা দিয়ে চলে যাবে হোল বডিতে। কোথায় যাবে? বডিতে সাপ্লাই দিবে। কি সাপ্লাই দিবে? অক্সিজেন সাপ্লাই দিবে। এই জায়গায় অ্যাওর্টার মধ্যে একটা কপাটিকা থাকে, যেটার নাম হচ্ছে সেমিলুনার কপাটিকা। ঠিক আছে? এখন আমি রাইট সাইডে আসি। রাইট সাইডে হচ্ছে অ্যাওর্টাতে রাইট অলিন্দ, অর্থাৎ ডান অলিন্দর মধ্যে রক্ত যাবে ইনফিরিয়র এবং সুপিরিয়র ভেনা কাভা দিয়ে। এখন রক্ত কি সম্পর্কিত বা কি কন্টেইনিং রক্ত যাবে? অবশ্যই কার্বন ডাইঅক্সাইড কন্টেইনিং রক্তগুলো যাবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে আসলো? আমি তো লেফট সাইডে হচ্ছে বডিতে দিয়েছিলাম অক্সিজেন, তাহলে কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে? বডি যখন ব্লাডটা নিয়ে যাওয়ার পর এটা হোল বডির সকল কোষের মধ্যে ব্লাডটা সাপ্লাই দিছে। সাপ্লাই দেওয়ার পর কোষ আমার থেকে হচ্ছে অক্সিজেনটা নিয়ে ফেলছে, কোষ হচ্ছে নিয়ে ফেলছে। এই যে অক্সিজেন, সে কোষ নিয়ে ফেলছে। এবং বিপরীতে এই যে অক্সিজেন হচ্ছে সে নিয়ে ফেলছে এবং বিপরীতে সে আমাকে দিছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এগুলো হচ্ছে কোষ, রক্ত, এটা হচ্ছে রক্ত বাহিকা বা ধমনী থেকে অক্সিজেনটা কোষ নিয়ে ফেলছে এবং কোষে যেই কার্বন ডাইঅক্সাইডটা জমা ছিল সেই কার্বন ডাইঅক্সাইডটা সে দিয়েছে রক্তবাহিকার মধ্যে। তাহলে কোশ্চেন হচ্ছে, আমি যদি অক্সিজেন সাপ্লাই করে থাকি কোষে, তাহলে কোষে কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে তৈরি হয়েছে? আমাদের সেকেন্ড ক্লাসে যে শ্বসনের ক্লাসটা ছিল, ওইখানে অবশ্যই পড়ানো হয়েছে যে শ্বসনের মাধ্যমে আমাদের শক্তি উৎপন্ন হচ্ছে প্লাস
শ্বসনে অক্সিজেনকে ব্যবহার করে শক্তি উৎপাদন করার পর তৈরি হয় কি কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমাদের শরীরে যেই শক্তিগুলো আমরা পেয়ে থাকি তা অক্সিজেনকে ব্যবহার করে আমরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি করার মাধ্যমে পেয়ে থাকি। তাহলে যেহেতু আমরা অক্সিজেন সাপ্লাই দিচ্ছি কোষকে, কোষ ওই অক্সিজেনটা ইউটিলাইজ করবে, ইউটিলাইজ করার পর কার্বন ডাইঅক্সাইড সেই কোষগুলো হচ্ছে দিয়ে দিবে রক্তবাহিকাতে। রক্তবাহিকাতে দেওয়ার পর সেই রক্তবাহিকাগুলো শরীরের বিভিন্ন অংশের রক্তবাহিকাগুলো কার্বন ডাইঅক্সাইড নিয়ে সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে চলে যাবে রাইট এট্রিয়ামে। তাহলে রাইট এট্রিয়ামে যাবে হচ্ছে সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে কার্বন ডাইঅক্সাইড কন্টেইনিং ব্লাডগুলো। এখন সুপিরিয়র ভেনা কাভা কোনগুলো নিয়ে যাবে, ইনফিরিয়র ভেনা কাভা কোনগুলো নিয়ে যাবে? একটা থাকলেই তো পারতো না ভাইয়া। সুপিরিয়র ভেনা কাভা নিয়ে যাবে আমাদের ডায়াফ্রামের উপরে বা অ্যাবডোমেনের উপরের অংশে যেই ব্লাডগুলো আছে বা যেই কার্বন ডাইঅক্সাইডগুলো জমা হচ্ছে সেগুলো, এবং নিচে বা ডায়াফ্রামের নিচে যেই কার্বন ডাইঅক্সাইড কন্টেইনিং ব্লাডগুলো বা কার্বন ডাইঅক্সাইডগুলো জমা হয় সেগুলো আসবে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে। বোঝা গেছে? তাহলে আমাদের ডায়াফ্রাম বা মধ্যচ্ছদার উপরের অংশ যেই সকল কার্বন ডাইঅক্সাইড কন্টেইনিং ব্লাডগুলো জমা করবে সেই ব্লাডগুলো বিভিন্ন রক্তবাহিকা দিয়ে পৌঁছাবে সুপিরিয়র ভেনা কাভাতে, এবং ডায়াফ্রামের নিচের অংশের কার্বন ডাইঅক্সাইড কন্টেইনিং ব্লাডগুলো যাবে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে রাইট এট্রিয়ামে। বোঝা গেছে? ইনফিরিয়র ভেনা কাভা এবং সুপিরিয়র ভেনা কাভা দিয়ে কার্বন ডাইঅক্সাইড কন্টেইনিং ব্লাডগুলো আসার পর সেই ডান অলিন্দ থেকে কপাটিকা দিয়ে রক্তটা আসবে রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয়ে। এরপর সেই ডান নিলয়টা দুইটা পালমোনারি ধমনির মাধ্যমে, যেটা একটা যাবে রাইট লাঙে আর একটা যাবে লেফট লাঙে। এই যে পালমোনারি ধমনি একটার মাধ্যমে একটা লাঙে দিল, আরেকটার মাধ্যমে আরেকটা লাঙে পৌঁছে দিল। ঠিক আছে? তাহলে দুইটা পালমোনারি ধমনি দিয়ে মনে করুন রাইট লাঙের ধমনি আর এটা হচ্ছে লেফট লাঙের ধমনি। ঠিক আছে? দুইটা ধমনি দিয়ে সে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কন্টেইনিং ব্লাডগুলা পৌঁছে দিল হচ্ছে লাঙে। ঠিক আছে? তাহলে লাঙে পৌঁছানোর পর লাঙের কাজটা কি? রক্ত কেন লাঙে যাবে? কারণ আমরা যেই রেসপিরেশন করছি, অর্থাৎ ইন্সপিরেশন এবং এক্সপিরেশন, অর্থাৎ শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তো আমরা হচ্ছে প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন নিচ্ছি, নিঃশ্বাসের মাধ্যমে অক্সিজেন ছাড়ছি। যখন আমরা প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেনগুলো নিচ্ছি ওই অক্সিজেনগুলো লাঙে জমা হবে, লাঙের অ্যালভিওলাসে জমা হবে। জমা হওয়ার পর এই যে ব্লাডগুলো যাচ্ছে বিভিন্ন ধমনির মাধ্যমে, এই যে পালমোনারি ধমনির মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড নিয়ে রক্তগুলো যাচ্ছে কোথায়? লাঙে। লাঙে যাওয়ার পর লাঙের অ্যালভিওলাস কী করবে? লাঙের অ্যালভিওলাসে যেই অক্সিজেনগুলো জমা ছিল প্রশ্বাসের সময় সেই অক্সিজেনগুলো সে পালমোনারি ধমনিতে দিয়ে দিবে, এবং পালমোনারি ধমনি থেকে সে কার্বন ডাইঅক্সাইডগুলো নিয়ে ফেলবে। আরেকবার বলছি, পালমোনারি ধমনি কার্বন ডাইঅক্সাইড জনিত রক্তগুলো লাঙে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর লাঙের অ্যালভিওলাসে বিভিন্ন অক্সিজেন জমা থাকে যেগুলো আমরা প্রশ্বাসের মাধ্যমে নিই। এই প্রশ্বাসের মাধ্যমে জমে থাকা অক্সিজেনগুলো অ্যালভিওলাস ব্যাপন প্রক্রিয়ায় দিয়ে দিবে পালমোনারি ধমনিতে, এবং সেই অক্সিজেনগুলো দেওয়ার মাধ্যমে সে ধমনি থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে ফেলবে। তাহলে সে অক্সিজেন দিয়ে দিবে, কার্বন ডাইঅক্সাইড নিয়ে ফেলবে। এখন ওই অক্সিজেনের কি হবে? কার্বন ডাইঅক্সাইড তো আমরা অ্যালভিওলাস নেওয়ার পর আমরা নিঃশ্বাস দিয়ে ছেড়ে দিব, অক্সিজেন কি হবে? অক্সিজেন আবার সেই পালমোনারি ধমনিটা পরে আবার পালমোনারি ধমনিতে দেওয়ার পর পালমোনারি শিরা হয়ে ওই রক্তগুলো পালমোনারি শিরা, দেখো পালমোনারি ধমনি লাংসে গিয়ে শেষ, পরে ব্লাডগুলোকে পালমোনারি শিরা, এই যে দুটো শিরা বের হয়েছে, প্রত্যেকটা লাং থেকে দুটো করে শিরা বের হয়েছে, ওই শিরার মাধ্যমে অক্সিজেন সম্পর্কিত বা অক্সিজেন কন্টেইনিং ব্লাডগুলো, যেগুলো অ্যালভিওলাস থেকে অক্সিজেনগুলো এসেছে, ওই অক্সিজেন কন্টেইনিং ব্লাডগুলো পরে পালমোনারি শিরা দিয়ে, চারটা পালমোনারি শিরা দিয়ে লেফট অ্যাট্রিয়াম বা বাম নিলয়ে প্রবেশ করবে। তাহলে আমার পুরো সিস্টেমটা আমি একটা ব্রিফলি বলছি। প্রথমে চারটা পালমোনারি শিরা দিয়ে অক্সিজেন কন্টেইনিং ব্লাডগুলো আসবে লেফট অ্যাট্রিয়ামে। লেফট অ্যাট্রিয়ামে আসার পর লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে যাবে। লেফট ভেন্ট্রিকলে যাওয়ার পর মহাধমনী বা এওটা দিয়ে ওই অক্সিজেন কন্টেইনিং ব্লাডগুলো পুরো শরীরে আমরা হচ্ছে ট্রান্সফার করব। পুরো শরীরে ট্রান্সফার করার পর ওই অক্সিজেনগুলো কোষ নিয়ে ফেলবে, কারণ নিউট্রিশন দরকার, এবং
কোষের হচ্ছে শ্বসন করতে হবে, কোষের শ্বসনের মাধ্যমে কোষ কী করবে, এটিপি তৈরি করবে এবং শক্তি তৈরি করবে, যার মাধ্যমে আমরা কাজ করতে পারবো। ওই অক্সিজেনটা নেওয়ার পর কোষ আমাকে ফেরত দিবে কি, কার্বন ডাইঅক্সাইড। ওই কার্বন ডাইঅক্সাইডটা আমি বিভিন্ন রক্তবাহিকার মাধ্যমে একে একে সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দতে প্রবেশ করাবো। ডান অলিন্দতে যাওয়ার পর ওই রক্তগুলা যাবে ডান নিলয়ে। ডান নিলয়ে যাওয়ার পর পালমোনারি ধমনী দুটার মাধ্যমে, একটা রাইট লাঙে যাবে, একটা লেফট লাঙে যাবে। তাহলে পালমোনারি ধমনীগুলোর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড কন্টেনিং ব্লাডগুলো যাবে আবার লাংসে গিয়ে কার্বন ডাইঅক্সাইড কন্টেনিং ব্লাডগুলো ছাকন হবে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডগুলো চলে যাবে অ্যালভিওলাসে এবং অ্যালভিওলাস থেকে রক্ত নিয়ে ফেলবে কি, অক্সিজেন। রক্তগুলো অক্সিজেন নিয়ে ফেলবে। রক্ত আমাদের অ্যালভিওলাসকে বলবে যে আমি তোমাকে কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি, তুমি আমাকে অক্সিজেন দাও। অ্যালভিওলাস এতে রাজি হয়ে যাবে, ঠিক আছে। এখন অ্যালভিওলাস ওই কার্বন ডাইঅক্সাইডগুলো নিয়ে নিঃশ্বাস দিয়ে ছেড়ে দিবে এবং অ্যালভিওলাস থেকে প্রাপ্ত অক্সিজেনগুলো পালমোনারি শিরা নিয়ে ওই শিরা চারটা আবার চলে আসবে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দতে। এটাই হচ্ছে পুরো সাইকেল, ঠিক আছে। এভাবে রক্তগুলো হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় পৌঁছায় এবং সার্কুলেট হয়ে থাকে। আশা করি বোঝা গেছে। এখন আমি আসি যে একটা ছোট একটা লাস্ট একটা টার্ম, যেটা হচ্ছে ব্লাড সার্কুলেশন বা কার্ডিয়াক সাইকেলের মধ্যে একটা টাইমিংয়ের একটা থাকে, ফ্যাক্ট থাকে। সেই টাইমিংটাতে আসি। মেইনলি আমাদের হৃদস্পন্দন মিনিটে কয়বার হয়ে থাকে, জেনারেলি 70 থেকে 80 বার, ঠিক আছে। তো আমরা অ্যাভারেজ হিসেবে 75 ভাগ ধরে থাকি। তাহলে 75 ভাগ যদি ধরে থাকি, আমি 60কে 75 দিয়ে ডিভাইড করলে আসে হচ্ছে 0.8 সেকেন্ড। তাহলে আমি বলতে পারবো যে অ্যাজ এ হোল 0.8 সেকেন্ডের মধ্যে আমার একবার একটা কার্ডিয়াক সাইকেল সমন্বিত হয়, অর্থাৎ পুরো শেষ হবে। কার্ডিয়াক সাইকেল পুরোটা শেষ হতে আমার 0.8 সেকেন্ড সময় লাগতে পারে, ঠিক আছে। এখন 0.8 সেকেন্ডের মধ্যে আমি কার্ডিয়াক সাইকেলটা কীভাবে শেষ করব। কার্ডিয়াক 4টা ধাপ আছে, বই আছে, দেখো। অ্যাট্রিয়াল ডায়াস্টল, অ্যাট্রিয়াল সিস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল, 4টা এভাবেই লেখা আছে। কিন্তু একটু ভালোভাবে চিন্তা করে দেখবা যে যেভাবে বইয়ে লেখা আছে যে প্রথমে অ্যাট্রিয়াল ডায়াস্টল, এরপর অ্যাট্রিয়াল সিস্টল, এরপর ভেন্ট্রিকুলার সিস্টল, এরপর ভেন্ট্রিকুলার ডায়াস্টল, এভাবে হয় না, ঠিক আছে। এটা যুগপৎ ঘটবে যে যখন অলিন্দের ডায়াস্টল ঘটবে বা প্রসারণ ঘটবে, তখন আমার নিলয়ের হচ্ছে সংকোচন বা সিস্টল ঘটবে। আবার যখন অলিন্দের সিস্টল ঘটবে, তখন নিলয় বা ভেন্ট্রিকুলার হচ্ছে ডায়াস্টল ঘটবে, ঠিক আছে। সরি, এখন আমরা টাইমিংটা দেখি। অ্যাট্রিয়াল ডায়াস্টল হবে প্রথমে। অ্যাট্রিয়াল ডায়াস্টলের সময় লাগে 0.7 সেকেন্ড। তাহলে যেহেতু পুরো কার্ডিয়াক সাইকেল থাকে 0.8 সেকেন্ড, অ্যাট্রিয়াল ডায়াস্টলই হয়ে গেছে 0.7 সেকেন্ড, ঠিক আছে। তো 0.7 সেকেন্ড যদি হয়ে থাকে আর আছে 0.1 সেকেন্ড, ওই 0.1 সেকেন্ডটা হয় কি, অ্যাট্রিয়ালের সিস্টল, ঠিক আছে। আর এরপর হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টল। ভেন্ট্রিকুলার সিস্টলের সময় লাগে হচ্ছে 0.3 সেকেন্ড। যে ভেন্ট্রিকুলার সিস্টলে যদি 0.3 সেকেন্ড সময় লাগে, তাহলে ভেন্ট্রিকুলার ডায়াস্টল কত লাগতে পারে, আশা করি পেরেছো, অবশ্যই 0.5 সেকেন্ড, ঠিক আছে। এখন কোশ্চেন হচ্ছে সিস্টল ডায়াস্টলগুলো কীভাবে কাজ করে। আমি একটু আগে বলেছি যে যখন অ্যাট্রিয়ামের ডায়াস্টল ঘটবে, তখন যুগপৎ ঘটবে কি, ভেন্ট্রিকুলার সিস্টল। যখন অ্যাট্রিয়ামের ডায়াস্টল ঘটবে, তখন ভেন্ট্রিকুলার সিস্টল হবে। যখন অ্যাট্রিয়ামের সিস্টল হবে, তখন ভেন্ট্রিকুলার
ডায়াস্টল হবে। ঠিক আছে, অ্যাট্রিয়ামের ডায়াস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল। তাহলে আমি এই এই হার্ট দিয়ে তোমাদের হচ্ছে সংক্ষেপে বুঝাই দিচ্ছি। প্রথমে সবার আগে আমি ধরবো যে অ্যাট্রিয়ামের ডায়াস্টল হয়েছে। তো ডায়াস্টল মানে কি? প্রসারণ। তো অ্যাট্রিয়ামের যদি ডায়াস্টল হয়ে থাকে, অ্যাট্রিয়ামটা কি? প্রসারিত হবে। তো অ্যাট্রিয়াম যদি প্রসারিত হয় তখন অ্যাট্রিয়ামের মধ্যে চাপটা কমে যাবে। অ্যাট্রিয়ামের চাপ কমলে আমার পালমোনারি শিরার যে রক্তগুলো অক্সিজেন সম্পর্কে কন্টেনিং রক্তগুলো আছে সেগুলো রাইট অ্যাট্রিয়ামে লেফট অ্যাট্রিয়ামে প্রবেশ করবে এবং সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে আসা কার্বন ডাইঅক্সাইড কন্টেনিং ব্লাডগুলো প্রবেশ করবে রাইট অ্যাট্রিয়ামে। তাহলে অ্যাট্রিয়ামে ব্লাড প্রবেশ করবে এবং একই সাথে আমার এই যে কপাটিকাগুলো, ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকাগুলো বন্ধ হবে, সজোরে বন্ধ হবে। ঠিক আছে, আমি আরেকবার বলছি, অ্যাট্রিয়ামের যখন ডায়াস্টল হবে অ্যাট্রিয়ামের মধ্যে প্রেশারটা কমতে থাকবে। অ্যাট্রিয়ামের যদি প্রেশার কমে অ্যাট্রিয়ামে ব্লাড প্রবেশ করবে, রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করবে সুপিরিয়র ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে, লেফট অ্যাট্রিয়ামে প্রবেশ করবে পালমোনারি শিরা দিয়ে। এবং অ্যাট দ্য সেম টাইম কী ঘটবে? অ্যাট্রিয়ামের ডায়াস্টলের সময় ভেন্ট্রিকুলার সিস্টল। ভেন্ট্রিকুলার সিস্টলে কী হবে? ভেন্ট্রিকুলার সিস্টল হচ্ছে ভেন্ট্রিকলটা সংকুচিত হবে। ভেন্ট্রিকলটা যদি সংকুচিত হয় এবং সেই একই সময় আমি এর আগেও বলেছি অ্যাট্রিয়ামের ডায়াস্টলের সময় কপাটিকা দুইটা ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকাগুলো সজোরে বন্ধ হবে। এবং ভেন্ট্রিকুলার সিস্টলও সেম জিনিস, কপাটিকা যেহেতু যুগপথ ঘটতেছে অ্যাট্রিয়ামের ডায়াস্টল এবং ভেন্ট্রিকুলার সিস্টল, তাহলে যখন অ্যাট্রিয়ামের ডায়াস্টল ঘটতেছে এবং যখন ভেন্ট্রিকুলার সিস্টল ঘটতেছে কপাটিকা ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকাগুলো সজোরে বন্ধ হবে। এবং সাথে এই যে মহাধমনী বা অ্যাওর্টাতে যে সেমিলুনার কপাটিকা ছিল সেই কপাটিকাটাও সজোরে বন্ধ হবে। এবং এই কপাটিকাগুলো বন্ধ হওয়ার কারণে একটা শব্দ হয় যেটাকে আমরা লাভ বলে থাকি। এবং আমি যদি খুব ট্রেডিশনাল একটা সিস্টেমে বলি, এই যে আমরা স্টেথোস্কোপ দিয়ে যদি আমরা হার্টের আওয়াজগুলো শুনতে যাই তাহলে বাচ্চারা কি শুনে? ধূপ 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 ধূপ, দুইটা করে আওয়াজ হয়, ধূপ 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 ধূপ। ঠিক আছে, ওই যে দুইটা আওয়াজ, একটার নাম হচ্ছে লাভ, আরেকটা আমরা নাম দিয়েছি ডাব। নারকেল না আওয়াজ, এটা লাভ এবং ডাব, লাভ এবং ডাব। লাভ শব্দটা একটু বড় হয়, ডাব শব্দটা একটু ছোট হয়। তাহলে লাভ শব্দটা হয় হচ্ছে ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকা এবং সেমিলুনার কপাটিকাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে। তো এটা মেইনলি ঘটে কখন? ভেন্ট্রিকুলার সিস্টলের সময়। এবং ভেন্ট্রিকুলার সিস্টলের সময় যুগপথ কী ঘটে? অ্যাট্রিয়ামের ডায়াস্টল। ঠিক আছে, তো অ্যাট্রিয়ামের ডায়াস্টলে কী হয়? রক্তগুলো আমার হচ্ছে বিভিন্ন জায়গা থেকে অ্যাট্রিয়ামে রক্ত প্রবেশ করবে। আর ভেন্ট্রিকুলার সিস্টলের সময় ভেন্ট্রিকুলার সিস্টলে রক্ত আগের থেকে থাকে, ভেন্ট্রিকুলার সিস্টলে ব্লাড আগের থেকে থাকে। ব্লাড থাকার পরও ওই ভেন্ট্রিকলটা সংকুচিত হয় যাতে করে ব্লাডটা যখন ডায়াস্টল হবে তখন যাতে ব্লাডটা খুব তাড়াতাড়ি বের করে দিতে পারে, সজোরে ভালো একটা প্রেশারে বের করতে পারে। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টলে কি হয়? ভেন্ট্রিকুলার সিস্টলে সে হচ্ছে এবং আমাদের কয়টাগুলো বন্ধ হয়ে যাবে, ব্লাড কোথাও বের হতে পারে না। এখন আসি অ্যাট্রিয়ামের সিস্টল এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টল। যখন অ্যাট্রিয়ামের সিস্টল ঘটবে এবং যখন ভেন্ট্রিকুলার ডায়াস্টল হবে। আগে ভেন্ট্রিকুলার ডায়াস্টলটা বলি। যখন ভেন্ট্রিকুলার ডায়াস্টল হবে তখন হচ্ছে সিস্টলের সময় যেই ব্লাডগুলো ছিল সেই ব্লাডগুলো ডায়াস্টল শুরু হওয়ার সাথে সাথে অ্যাওর্টা দিয়ে এবং পালমোনারি ধমনী দিয়ে বের হয়ে যাবে। অ্যাওর্টা দিয়ে এবং পালমোনারি ধমনী দিয়ে বের হয়ে ভেন্ট্রিকলগুলো খালি করে দিবে। ভেন্ট্রিকলের ডায়াস্টল হওয়ার শুরুতেই ভেন্ট্রিকলগুলো খালি হয়ে যাবে, কারণ আমরা আগের থেকে সিস্টল নিয়ে রেখেছি এবং প্রেশারটা নিয়ে রেখেছি। প্রেশারটা নেওয়ার কারণে যখনই ডায়াস্টল শুরু হচ্ছে তখনই আমার হচ্ছে এই জায়গায় যে ধমনীটা ছিল, কপাটিকাটা ছিল, অ্যাওর্টার মধ্যে যে সেমিলুনার কপাটিকা ছিল সেটা খুলে যাবে। খুলে যাওয়ার কারণে ব্লাড এদিক দিয়ে বের হয়ে যাবে এবং পালমোনারি শিরা দিয়ে ধমনী দিয়ে ব্লাড বের হয়ে যাবে।
তাহলে ভেন্ট্রিকল খালি হয়ে গেছে। এখন আসি অ্যাট্রিয়ামে। অ্যাট্রিয়ামের সিস্টলে কি হয়? অ্যাট্রিয়ামের ডায়াস্টলে যেই ব্লাডগুলো এসেছিল ওই ব্লাডগুলা কপাটিকা খুলে গিয়ে প্রবেশ করবে ভেন্ট্রিকলে। কখন প্রবেশ করবে? অবশ্যই ভেন্ট্রিকলের ডায়াস্টলের আগে। ভেন্ট্রিকলের ডায়াস্টলের শুরুতে আমি যে বলেছি ব্লাডগুলো বের হয়ে যাবে, ব্লাডগুলো বের হওয়ার পর ডায়াস্টলে একটা ফাঁপা অংশ সৃষ্টি হবে এবং চাপটা কমে যাবে। চাপ কমে যাওয়ার পর এই কপাটিকাগুলো খুলে অ্যাট্রিয়ামের সিস্টলের সময় ব্লাডগুলো নিচে এসে ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময় ডায়াস্টলে এসে জমা হবে। বোঝা গেছে? অ্যাট্রিয়ামের সিস্টলে যখন প্রেশার ক্রিয়েট করবে তখন অ্যাট্রিয়ামের ডায়াস্টলে জমা সেই ব্লাডগুলো কপাটিকা দিয়ে এসে ভেন্ট্রিকলে জমা হবে এবং তখন ভেন্ট্রিকলে কী চলবে? তখন চলবে ভেন্ট্রিকলে ডায়াস্টল। বোঝা গেছে? আমি আরেকবার সহজে রিপিট করছি। ব্লাড পালমোনারি শিরায় জমা আছে, এখনও অ্যাট্রিয়ামে আসে নেই। পালমোনারি শিরা এবং সুপিরিয়র ভেনা কাভাতে ব্লাড আছে, প্লাস ভেন্ট্রিকলে ব্লাড আছে। তাহলে ব্লাড নাই কোথায়? অ্যাট্রিয়ামের ব্লাড নাই, আর মহাধমনীতে ব্লাড নাই, পালমোনারি ধমনীতে ব্লাড নাই, এই জায়গাগুলোতে ব্লাড নাই। ঠিক আছে? আর এগুলোতে ব্লাড আছে, এগুলোতে ব্লাড আছে। যখন অ্যাট্রিয়ামের ডায়াস্টল শুরু হবে, অ্যাট্রিয়ামের ডায়াস্টল শুরু হওয়ার সাথে সাথে কিন্তু ভেন্ট্রিকলের সিস্টলও শুরু হবে। তো ভেন্ট্রিকল এবং অ্যাট্রিয়ামের ডায়াস্টল এবং ভেন্ট্রিকলের যখন সিস্টল হবে, অ্যাট্রিয়ামে কোনো ব্লাড নাই। অ্যাট্রিয়ামের ডায়াস্টলের সময় অ্যাট্রিয়ামে কোনো ব্লাড নাই, কিন্তু ভেন্ট্রিকলে ব্লাড আছে। ঠিক আছে? তো অ্যাট্রিয়ামের ডায়াস্টল হওয়ার সাথে সাথে অ্যাট্রিয়ামটা প্রসারিত হবে, প্রসারিত হয়ে সেখানে চাপ কমবে এবং পালমোনারি শিরা এবং সুপিরিয়র ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে ব্লাড প্রবেশ করবে অ্যাট্রিয়ামের মধ্যে। এর মাধ্যমে অ্যাট্রিয়ামের ডায়াস্টলটা শেষ হবে এবং অ্যাট দ্য সেম টাইম যেহেতু ভেন্ট্রিকলের সিস্টলটা ঘটবে, তো ভেন্ট্রিকলের সিস্টলের জন্য ভেন্ট্রিকলকে সংকুচিত হবে, খুব জোরে একটা প্রেশার ক্রিয়েট করতে হবে এবং এই প্রেশার ক্রিয়েট করার সাথে সাথে আমার হচ্ছে কপাটিকাগুলো অফ হয়ে যাবে, কপাটিকাগুলো খুব সজোরে অফ হয়ে যাবে। এই যে অফ হবে তখন একটা শব্দ হবে, এটার নাম হচ্ছে লাভ। তাহলে অ্যাট্রিয়ামের ডায়াস্টলের সময় অ্যাট্রিয়ামে রক্ত প্রবেশ করলো এবং অ্যাট এ টাইম ভেন্ট্রিকলে সিস্টল হয়েছে এবং সিস্টল হওয়ার কারণে ভেন্ট্রিকলের যেই ব্লাডগুলো ছিল ওগুলো একটা প্রেশার অনুভব করছে এবং ওগুলো বের হওয়ার চেষ্টা করবে। কিন্তু এখানে মহাধমনীতে যেহেতু আমার হচ্ছে কপাটিকাটা বন্ধ হয়ে গেছে, সে রক্ত বের হতে পারে নাই, প্রেশারটা তার মধ্যে এখনও আছে, ব্লাডের মধ্যে এখনও আছে এবং ওই প্রেশারটা কবে গিয়ে শেষ হবে? যখন ভেন্ট্রিকলের ডায়াস্টল শুরু হবে সাথে সাথে কপাটিকা খুলে যাবে এবং ব্লাডগুলো বের হয়ে যাবে মহাধমনী দিয়ে এবং আমার হচ্ছে পালমোনারি ধমনী দিয়ে। ঠিক আছে? তাহলে অ্যাট্রিয়াল ডায়াস্টল এবং ভেন্ট্রিকুলার সিস্টলের কাজ হচ্ছে এতটুকু। এখন আমরা আসি অ্যাট্রিয়ামের সিস্টল এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টল। যখন ভেন্ট্রিকুলার ডায়াস্টলে রক্ত জমা হয়ে গেছে অ্যাট্রিয়ামের ডায়াস্টলে অ্যাট্রিয়ামে রক্ত জমে গেছে, এখন অ্যাট্রিয়ামের সিস্টল হলে কি হবে? যেই রক্তগুলো জমে গেছে এসে ওই রক্তগুলো প্রেশার অনুভব করবে, কারণ অ্যাট্রিয়ামটা তখন সংকুচিত হবে। প্রেশার অনুভব হলে সে তখন কিন্তু এখনও কপাটিকা খুলে নেই, সে কপাটিকা খোলার অপেক্ষায় আছে কবে কপাটিকা খুলবে এবং কবে সে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে নামবে। ঠিক আছে? যেই মাত্র ভেন্ট্রিকলে ডায়াস্টল শুরু হবে, ভেন্ট্রিকলে আগে থাকা ব্লাডগুলো মহাধমনী দিয়ে বের হয়ে যাবে, কারণ মহাধমনীর কপাটিকাটা খুলে যাবে এবং অ্যাট্রিয়ামে থাকা ব্লাডগুলো অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে চলে আসবে, কারণ ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকাগুলো খুলে যাবে। ঠিক আছে? তাহলে অ্যাট দ্য সেম টাইম অ্যাট্রিয়ামের সিস্টল ঘটলো, অ্যাট্রিয়ামের ডায়াস্টল ঘটলো। এভাবেই সংকোচন প্রসারণের মাধ্যমে আমাদের ব্লাডগুলো হার্টের অলিন্দ নিলয় এবং সারা বডিতে সার্কুলেট হয়। তাহলে আমার যদি তো এটা চিন্তা করলে খুবই জটিল, কিন্তু সহজে চিন্তা করো, খুবই সহজ। তাহলে তুমি জাস্ট চিন্তা করবা যে সিস্টলে কি থাকে, সিস্টলের মার্কারগুলো কি? তুমি এখন সিস্টল হয়েছে না ডায়াস্টল হয়েছে, এটা কীভাবে বুঝবা? সিস্টলের মার্কার হলো ব্লাড প্রবেশ, ব্লাড আগের থেকেই থাকবে,
যেখানেই সিস্টোল হোক ব্লাড থাকবে, ব্লাড উপস্থিত থাকবে, ব্লাডটা প্রেশার অনুভব করবে, প্লাস কপাটিকা বন্ধ থাকবে। তাহলে সিস্টোল হলে কি হবে? ব্লাড থাকবে, যে ওই জায়গায় ব্লাড থাকবে, ওই জায়গার কপাটিকা অফ থাকবে এবং ওই জায়গায় প্রেশার বেশি থাকবে, প্লাস প্রেশার বা চাপ বেশি থাকবে। ঠিক আছে, এগুলো হচ্ছে সিস্টোল। আর ডায়াস্টলের ক্ষেত্রে তাহলে উল্টাটা হবে, ডায়াস্টলে ব্লাড থাকবে না, ডায়াস্টল শুরু হওয়ার পর ব্লাড আসবে, ব্লাড থাকবে না। ডায়াস্টলের সময় কপাটিকা খুলে যাবে, কপাটিকা খোলা হবে, কারণ কপাটিকা না খুললে ব্লাড আসতে পারবে না। এবং ডায়াস্টলের সময় প্রেশার কমে যাবে, যেটা সিস্টলে বেশি ছিল। তাহলে অ্যাট্রিয়াল, আমি যদি তোমাকে বলি ভেন্ট্রিকলের ডায়াস্টলে কি হয়, তাহলে ভেন্ট্রিকলের ডায়াস্টলে কি হবে? ভেন্ট্রিকলের ডায়াস্টলে কোনো ব্লাড থাকবে না, ব্লাডটা উপর থেকে আসবে, উপর থেকে মানে অ্যাট্রিয়াম থেকে আসবে, অ্যাট্রিয়াম থেকে আসার জন্য অ্যাট্রিয়ামেও সিস্টল হইতে হবে। অ্যাট্রিয়ামে সিস্টল হওয়ার পর এই কপাটিকাগুলো যেগুলো বন্ধ ছিল ওগুলো ভেন্ট্রিকলের ডায়াস্টলের কারণে খুলে যাবে এবং ভেন্ট্রিকলে ব্লাড চলে আসবে। বোঝা গেছে? আশা করি আমরা হচ্ছে পুরো যেই কার্ডিয়াক সাইকেলটা এবং আজকে রক্ত সঞ্চালনের যেই পুরো টপিকটা বুঝালাম এটা বুঝেছো, এবং যে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো। ও আচ্ছা, আমি আরেকটা কোয়েশ্চেন বলতে ভুলে গেছি, যে লাভটা উচ্চারিত হবে যখন কপাটিকাগুলো বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো ডাব কখন উচ্চারিত হবে? ডাব উচ্চারিত হবে ভেন্ট্রিকুলার ডায়াস্টল যখন শেষ হয়ে যাবে। ভেন্ট্রিকুলার ডায়াস্টল শেষ হয়ে গেলে, ভেন্ট্রিকুলার ডায়াস্টলে কী হয়? কপাটিকা খুলে যায়। ভেন্ট্রিকুলার ডায়াস্টল যখন শেষ হয়ে যাবে এবং ভেন্ট্রিকুলার সিস্টল শুরু হবে, ভেন্ট্রিকুলার সিস্টল প্রায় শুরু হবে, তখন এখনও শুরু হয় নাই, তো ডায়াস্টলের শেষের দিকে কপাটিকাটা আবার লেগে যাবে। কপাটিকা লাগার পর এই যে কপাটিকাটা লেগে যাবে, লেগে যাওয়ার পর ভেন্ট্রিকল থেকে তো ব্লাড বের করে দিছে, যেহেতু ডায়াস্টল হয়ে গেছে, ব্লাড বের করে দেওয়ার পর ব্লাড চলে যাবে মহাধমনীতে। তো মহাধমনীতে যাওয়ার পর ব্লাডটা আরেকবার রিভার্সে যাওয়ার চেষ্টা করবে, যেহেতু এখনও ডায়াস্টল আছে, সিস্টল এখনও শুরু হয় না, এখনও ডায়াস্টল আছে, তাই ব্লাডটা একটু রিভার্সে যাওয়ার চেষ্টা করবে। যখন সে রিভার্সে যাওয়ার চেষ্টা করবে, এই বন্ধ সেমিলুনার বা এওটার যে কপাটিকা ওটাতে গিয়ে বাড়ি খাবে বা একটা প্রেশার ক্রিয়েট হবে। তো যে আওয়াজটা হবে সেমিলুনার কপাটিকাতে গিয়ে ব্লাডের, ওই আওয়াজটাই মেইনলি হচ্ছে ডাব, এটা একটু আস্তে উচ্চারিত হয়। তাহলে এটাই ছিল আজকের আমাদের পূর্ণ আলোচনা। আশা করি তোমরা সব বুঝেছো, এবং না বুঝলে অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা উত্তর দেওয়ার ট্রাই করব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ওকে, ফিনিশ।